শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের আমি ওয়েলকাম জানাচ্ছি। আমি মিসেস মেইনা বেগম, তোমাদের বিজ্ঞান ম্যাডাম। আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সে বিষয়টি হচ্ছে শ্রেণীবিন্যাস, প্রাণী জগতে শ্রেণীবিন্যাস। তাহলে আজকে আমাদের পাঠের মূল আলোচ্য বিষয় হবে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমেই জানতে পারবে যে শ্রেণীবিন্যাস কি। আমাদের এই পৃথিবীতে অসংখ্য বিচিত্র ধরনের প্রাণী বসবাস করে। এদের মধ্যে কেউ ছোট, কেউ বড়, কেউ আবার আণুবীক্ষণিক আকারে। এদেরকে যেমন আমরা বলি এককোষী প্রাণী, যেমন অ্যামিবা। আবার কিছু কিছু প্রাণী দেহ বিশাল আকৃতির, যেমন এরা বহুকোষী। এদেরকে আমরা বলবো তিমি। তোমরা নিশ্চয়ই তিমির কথা শুনেছ। এরা কিন্তু বহুকোষী প্রাণী। তো এই যে একটা আমাদের প্রাণী জগতে বিশাল একটা সম্ভার, এই সম্ভারে কিছু কিছু প্রাণী ছোট, কিছু কিছু প্রাণী বড়, কিছু কিছু প্রাণী পরিবেশে বাস করে, কিছু কিছু প্রাণী আবার জলে, কিছু স্থলে, কিছু আবার গাছপালায় বসবাস করে। এদের মধ্যে খাবারেরও বিভিন্নতা রয়েছে, আকৃতি, গঠন এদের মধ্যেও পার্থক্য রয়েছে। তো শিক্ষার্থীরা, এই কারণে আমাদের শ্রেণীবিন্যাসটা প্রয়োজন। তাহলে শিক্ষার্থীরা চলুন আমরা প্রথমেই জানবো শ্রেণীবিন্যাস কি। সহজে সুশৃঙ্খলভাবে প্রাণী জগতের একটা বিন্যস্তকরণ প্রয়োজন। এই বিন্যস্তকরণের পদ্ধতিটিকে বলা হবে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা প্রাণী জগৎকে জানতে পারবো অতি সহজে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা প্রথমেই কি জানলে? তোমরা জানতে পারলে যে শ্রেণীবিন্যাসটা কি। আমি আবারও বলছি, শ্রেণীবিন্যাসটা হচ্ছে সহজে সুশৃঙ্খলভাবে প্রাণী জগৎকে জানার জন্য একটা বিন্যস্তকরণ প্রয়োজন। এই বিন্যস্তকরণ পদ্ধতিটিকে বলা হবে শ্রেণীবিন্যাস। আচ্ছা, এরপর আমরা জানবো এই শ্রেণীবিন্যাসের মূলত কাজ হচ্ছে প্রাণীগুলোকে যাতে আমরা অতি সহজে জানতে পারি। তোমরা কি জানো এই শ্রেণীবিন্যাস কে করেছেন? শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জন রে, ক্যারোলাস লিনিয়ারের নাম উল্লেখযোগ্য। তবে ক্যারোলাস লিনিয়াসকে আমরা শ্রেণীবিন্যাসের জনক বলবো। আর এর সাথে আমরা আরেকটা বিষয় জানবো, দ্বিপদ নামকরণ পদ্ধতিটি কি। এই দ্বিপদ নামকরণ পদ্ধতিটির প্রবর্তক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। যেমন একটা প্রজাতির যখন আমরা বৈজ্ঞানিক নাম জানতে যাব বা লিখতে যাব, তখন আমরা দুইটি অংশে লিখব। যেমন মানুষ নামের প্রজাতিটির বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়ান্স। এইটাকে আমরা দুইটি অংশে লিখব বা দুইটি পদে লিখব, যার কারণে এটিকে বলা হবে দ্বিপদ নামকরণ পদ্ধতি। তাহলে শিক্ষার্থীরা, দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তককেও বলা হবে ক্যারোলাস লিনিয়াসকে। আমি তোমাদের একটা ছোট উদাহরণ দিয়ে দেখে দেব। আর বিশেষ করে যখন প্রজাতির বৈজ্ঞানিক নামগুলো লেখা হবে, সেক্ষেত্রে অবশ্যই ল্যাটিন ভাষায় অথবা ইংরেজিতে লিখতে হবে। শিক্ষার্থীরা, তোমরা দেখো দ্বিপদ নামকরণটা কিভাবে লিখতে হয়। এখানে একটা অংশ দ্বিপদ নামকরণের, আর আরেকটা অংশ হচ্ছে একটা অংশ হচ্ছে হোমো, আর একটা হচ্ছে সেপিয়ান্স। সুতরাং আমরা জানতে পারছি মানুষ নামের প্রজাতিটি যখন আমরা লিখব, এর বৈজ্ঞানিক নাম দুটি অংশে আমরা লিখেছি বা দুটি পদে লিখেছি, যার কারণে এটাকে বলা হয় দ্বিপদ নামকরণ পদ্ধতি। এই দ্বিপদ নামকরণের প্রবর্তক কিন্তু ক্যারোলাস লিনিয়াস। শিক্ষার্থীরা, আচ্ছা, এখন আমরা জানবো প্রাণী জগতে এই যে শ্রেণীবিন্যাস,
এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আমরা আবিষ্কার করতে পেরেছি। প্রায় 15 লক্ষ প্রজাতি। এই 15 লক্ষ প্রজাতি যে আমরা পেয়েছি সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে প্রাণী জগতের মাধ্যমে। আবার নতুন নতুন করেও কিছু কিছু প্রাণী আবিষ্কৃত হচ্ছে, তো এটা হতেই থাকবে, এটা চলতেই থাকবে। কিছু কিছু প্রজাতির বিবর্তন হয়ে যাচ্ছে, আবার নতুন নতুন কিছু কিছু প্রজাতি আমাদের মাঝে আসছে, সেটাকে আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমেই সেটাকে আমরা চিহ্নিতকরণ করতে পারতেছি। তো শিক্ষার্থীরা, এখন আমরা জানবো শ্রেণীবিন্যাসটা আমরা কেন করব। শিক্ষার্থীরা, অনলাইনের ক্লাসে তোমরা যখন অ্যাসাইনমেন্টগুলি লিখে বাসায় লিখে স্কুলে বা প্রতিষ্ঠানে বা কুরিয়ার সার্ভিস করার জন্য মার্কেটে যাচ্ছ, মার্কেটে যাওয়ার সময় বা স্কুলে আসার পথে তোমরা কি লক্ষ্য করেছো তোমাদের আশেপাশে কত রকমের প্রাণী? কিছু কিছু প্রাণী ছোট, কিছু কিছু প্রাণী বড়, আবার কিছু কিছু প্রাণীর দেহ আকৃতির গঠন মোটা আবার খাটো, তো বিভিন্ন রকম বৈচিত্র্য থাকতেছে শিক্ষার্থীরা। সুতরাং তোমরা জানতে পারছো শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞানে অর্জিত জ্ঞানের আলোকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে কিছু কিছু প্রাণীরা, বিভিন্ন প্রাণীর আকৃতিগুলা বিভিন্ন রকম। যেমন শিক্ষার্থীরা, কিছু কিছু প্রাণীর গঠন, আকৃতি ও জৈবিক কার্যাবলীও প্রকৃতিগুলোও ভিন্ন ধরনের, নিশ্চয়ই একরকম না। শিক্ষার্থীরা, তোমরা এটা নিশ্চয় জানতে পেরেছো এবং তোমাদের অর্জিত জ্ঞানের আলোকে তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আরেক ধরনের কথা বলবো। আবার দেখো শিক্ষার্থীরা, কিছু কিছু প্রাণী, আবার সবগুলো প্রাণীর কি মেরুদণ্ড আছে শিক্ষার্থীরা? না। তোমরা যখন বাইরে বের হও বা আশেপাশের পরিবেশে দেখো যে বিভিন্ন ধরনের প্রাণীর বিচরণ, তার মধ্যে দেখবে কিছু কিছু প্রাণীর মেরুদণ্ড আছে, আবার কিছু কিছু প্রাণীর মেরুদণ্ড নাই। যেমন মেরুদণ্ডহীন প্রাণী কি বলো তো, বলতে পারবে? হ্যাঁ, আমি বলছি। যেমন হচ্ছে কেঁচো, প্রজাপতি, এগুলো হচ্ছে মেরুদণ্ডহীন প্রাণী। আবার মানুষ, মাছ, ব্যাঙ, এগুলো হচ্ছে কিন্তু মেরুদণ্ডী প্রাণী শিক্ষার্থীরা। এরপরও শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে কিছু কিছু প্রাণী এক এক ধরনের খাবার খায়। সব ধরনের প্রাণী কিন্তু একরকম খাবার খায় না, এদের খাদ্যাভ্যাসটাও আলাদা। আবার শিক্ষার্থীরা, কিছু কিছু প্রাণী দেখা যাচ্ছে ডাঙ্গায় বাস করছে, কিছু কিছু প্রাণী জলে বাস করছে, আবার কিছু কিছু প্রাণী বাস করছে গাছপালায়। শিক্ষার্থীরা, তোমরা কি এগুলো লক্ষ্য করছো? তো এগুলো আমাদের শুধুমাত্র সম্ভব হচ্ছে এদের শ্রেণীবিন্যাসের মাধ্যমেই আমরা এদেরকে বিভক্ত করতে পারছি বা চিহ্নিতকরণ করতে পারছি। আর কিছু বিষয় শিক্ষার্থীরা খেয়াল করো, এদের কিছু কিছু প্রাণীর চলাফেরাগুলোও তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা। কিছু কিছু প্রাণীর চলাফেরাগুলো কিন্তু পায়ের সাহায্যে চলে, আবার কিছু কিছু প্রাণী সিলিয়ার মাধ্যমে চলে, কিছু কিছু প্রাণী শিক্ষার্থীরা উপাঙ্গের মাধ্যমে চলে, আবার কিছু কিছু প্রাণীর চলন অঙ্গই নেই। তো তোমরা এখানেও বুঝতে পারছো যে এদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো, এদের বৈশিষ্ট্যের কারণেই এদেরকে আমরা এক একটা শ্রেণীতে ভাগ করতে পেরেছি। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে জানলা যে শ্রেণীবিন্যাসটা আমরা কেন করব। এই যে প্রাণীদের মধ্যে একটা বিশাল বড় বৈচিত্র্য, বৈশিষ্ট্যের যে একটা পার্থক্য, মিল অমিল, এগুলির কারণেই কিন্তু আমাদের শ্রেণীবিন্যাসটা শিক্ষার্থীরা করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রথমেই শিখলাম শ্রেণীবিন্যাসটা কি, শ্রেণীবিন্যাসটা আমরা কেন করব। এই যে একটা বিপুল প্রাণী জগতের মিল অমিল, তাদের খাবার, বাসস্থান, তারপর আকৃতিগত পার্থক্য, তো এগুলোর একটা বৈশিষ্ট্যগত পার্থক্যের কারণে যদি আমরা শ্রেণীবিন্যাসটা করতে পারি, তাহলে আমাদের আর এই সমস্যাগুলো হবে না। তখন আমরা অতি সহজে প্রাণী জগতের প্রাণীগুলোকে চিহ্নিত করতে পারবো। তো শিক্ষার্থীরা, শ্রেণীবিন্যাস কে আবিষ্কার করলেন এটাও আমরা শিখলাম। শ্রেণীবিন্যাসের জনককে ক্যারোলাস লিনিয়াস। শিক্ষার্থীরা, দ্বিপদ নামকরণকে, এটা নিয়েও আমি তোমাদের আলোচনা করলাম। আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিলাম বোর্ডে দ্বিপদ নামকরণের যে প্রবর্তক ক্যারোলাস লিনিয়াস। যেমন আমরা মানুষ প্রজাতি নামের একটা যদি এক্সাম্পল দিই, সেখানে আমরা বলেছি হোমো সেপিয়ান্স। এটা দুটো অংশে লিখবো বলে তাদেরকে আমরা দ্বিপদ নামকরণ বলবো শিক্ষার্থীরা। তাহলে আজকে আমরা শিক্ষার্থীরা এই পর্যন্তই জানলাম শ্রেণীবিন্যাসের সংজ্ঞা কেন করব, তারপর আমরা শ্রেণীবিন্যাসের জনক কাকে বলছি। এরপর আমরা শিক্ষার্থীরা জানবো শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা কি, কেন আমরা শ্রেণীবিন্যাসটা করব। এই শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রেণীবিন্যাসকে যখন আমরা করব, তার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে।
সেই বিষয়গুলোকে আমরা বলবো ধাপ। শ্রেণীবিন্যাসের কয়েকটি ধাপ আছে শিক্ষার্থীরা, এই ধাপগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা কোনো একটি প্রাণীর শ্রেণীবিন্যাস যখন করতে যাব তখন অবশ্যই আমরা কয়েকটি ধাপে ওই প্রাণীর বৈশিষ্ট্যগুলা মিলিয়ে নেব, তখন আমরা ওই প্রাণীর শ্রেণীবিন্যাসটা সুন্দরভাবে বিন্যস্তকরণ করতে পারব। যেমন এই ধাপগুলি আমি এখন তোমাদের দেখাচ্ছি বোর্ডে লিখে। এই ধাপগুলি কি? প্রথম ধাপ শিক্ষার্থীরা জগৎ, এটাকে আমরা কি বলবো? কিংডম। জগতের পরে কি আসবে শিক্ষার্থীরা? পর্ব। পর্বটাকে শিক্ষার্থীরা আমরা কি বলবো? ফাইলাম। তারপরে কি লিখবো শিক্ষার্থীরা? শ্রেণী। শ্রেণী হচ্ছে ক্লাস। প্রথমে আমরা পাইলাম জগৎ, কিংডম, পর্ব, ফাইলাম, শ্রেণী, ক্লাস। তারপরে আমরা লিখবো বর্গ। বর্গ হচ্ছে অর্ডার। বর্গের পরে হচ্ছে গোত্র। গোত্র শিক্ষার্থীরা বলবো ফ্যামিলি। 7টা ধাপ আমরা পাবো শিক্ষার্থীরা। এখানে লক্ষ্য করো কটা ধাপ পেয়েছি আমরা? জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র। আর একটা শিক্ষার্থীরা হচ্ছে গণ। গণটাকে আমরা কি বলবো শিক্ষার্থীরা? জেনাস। জেনাস। সর্বশেষ ধাপটাকে আমরা বলবো শিক্ষার্থীরা প্রজাতি, স্পিসিস। তাহলে শিক্ষার্থীরা একটা শ্রেণীবিন্যাসের মূল ধাপ হচ্ছে 7টি। এই 7টি ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে জগৎ, কিংডম, পর্ব, ফাইলাম, শ্রেণী, ক্লাস, বর্গ হচ্ছে অর্ডার, গোত্র হচ্ছে ফ্যামিলি, গণ হচ্ছে জেনাস, প্রজাতি হচ্ছে স্পিসিস। শিক্ষার্থীরা যখন একটা প্রাণীকে আমরা এই 7টি ধাপের বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে নিতে পারবো, তখন কিন্তু আমাদের শ্রেণীবিন্যাসটা, ওই প্রাণীর শ্রেণীবিন্যাসটা খুব সুন্দরভাবে আমরা বের করতে পারবো। তো এখানে আমরা 7টি ধাপ পেয়ে গেলাম শিক্ষার্থীরা। সর্বশেষ ধাপ কোনটা শিক্ষার্থীরা? তোমরা কি জানো? প্রজাতি। সর্বশেষ ধাপ হচ্ছে প্রজাতি, স্পিসিস। ঠিক আছে? অনেক ক্ষেত্রে কিন্তু পর্বটা, অনেক ক্ষেত্রে কিন্তু এই যে পর্বটা দেখতে পাচ্ছ, এটাকে আবার উপপর্ব ভাগ করা যায়, যেটার নাম হচ্ছে সাব ফাইলাম। পর্বটাকে আমরা উপপর্ব হিসেবেও ধরতে পারি। সেটার ক্ষেত্রে যখন আমরা বিভক্ত করব সেটাকে আমরা কি বলবো? ফাইলাম না বলে বলবো সাব ফাইলাম। তাহলে এই যে শ্রেণীবিন্যাস যে আমরা করব, প্রাণী জগতের শ্রেণীবিন্যাসটা যে আমরা করব, অবশ্যই আমার এই 7টি ধাপ আমাদের মাথায় রাখতে হবে শিক্ষার্থীরা। এবং এই 7টি ধাপকে আমাদের খুব ভালোভাবে জানতে হবে এবং আয়ত্ত করতে হবে। আমরা যদি এই 7টি ধাপ যদি ভালো করে না জানি বা আয়ত্ত করতে না পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো একটি প্রাণীর শ্রেণীবিন্যাস বের করতে পারবো না। আর যদি আমরা এই নামগুলি, ধাপগুলি মুখস্থ রাখি বা জানি, সেক্ষেত্রে আমরা ইজিলি কিন্তু শ্রেণীবিন্যাসের ধাপগুলা বের করতে পারবো এবং আমরা চটাচট বৈশিষ্ট্যগুলো মিলাই নেব, ওই প্রাণীটি ওই জগতে মিলাতে পারবো। ঠিক আছে? এই ধাপগুলি অবশ্যই প্রয়োজন। এই ধাপগুলি, এই বিন্যস্তকরণটাকেও শ্রেণীবিন্যাস বলা যায়। আচ্ছা, শ্রেণীবিন্যাস তোমরা কি জানো? এই শ্রেণীবিন্যাস প্রাণী জগতের একটা বিশাল বড় যে ভান্ডার, এই ভান্ডারটাকে বা সমাহারটাকে আমরা যে শ্রেণীবিন্যাসের মাধ্যমে জানতে পারছি, এই শ্রেণীবিন্যাসটাকে আমরা একটা আলাদা শাখা দিয়েছি। জীববিদ্যায় একটা আলাদা এর একটা শাখা আছে। এই শাখাটির নাম হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা, যেখানে শুধু শ্রেণীবিন্যাস নিয়েই আলোচনা করা হয়। সেই শাখাটাকে আমরা বলবো শ্রেণীবিন্যাস বিদ্যা শিক্ষার্থীরা। আচ্ছা, এখন আমরা জানবো শিক্ষার্থীরা, আমরা 7টি ধাপ পেয়ে গেলাম। শ্রেণীবিন্যাসের ধাপগুলা মিলিয়ে নিলেই তখন আমরা সেই প্রাণীটাকে সুবিন্যস্তভাবে বিন্যস্ত করতে পারবো এবং শ্রেণীবিন্যাস তার একটা বের করতে পারবো। এখন আমরা যাব শিক্ষার্থীরা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি? এখানে একটু ফাইলামটা বোঝা যাচ্ছে না। ফাইলাম, হ্যাঁ, বোঝা যাচ্ছে। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা শিক্ষার্থীরা তোমরা দেখো, আমি তোমাদের এই প্রয়োজনীয়তাটা আলোচনা করছি এখন। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা। শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প সময়ে, অল্প পরিসরে একটা প্রাণীকে আমরা বিন্যস্ত করতে পারি শিক্ষার্থীরা। ইহা ছাড়াও শ্রেণীবিন্যাসে নতুন
প্রজাতি যে আমরা আবিষ্কার করতে পারবো, সেখানেও কিন্তু আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে শনাক্ত করতে পারবো। নতুন প্রজাতি যখন আমরা বের করি আমাদের প্রাণী জগতে, হঠাৎ করে একটা নতুন আকৃতি, গঠন বা বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে, তখন আমরা কিভাবে সেটাকে বিন্যস্ত করবো শ্রেণীবিন্যাসে? তখন সেটাকে আমরা ওই ধাপগুলো 7টা ধাপে ফেলিয়ে সেটাকে আমরা বিন্যস্তকরণ করতে পারবো শিক্ষার্থীরা। তারপরে দেখো শিক্ষার্থীরা, পারস্পরিক শ্রেণীবিন্যাসের কারণে প্রাণী জগতে পরিবেশের মধ্যে ওদের একটা পারস্পরিক সম্পর্কটা কেমন, সেটাও আমরা নিরূপণ করতে পারবো শিক্ষার্থীরা। তারপর শিক্ষার্থীরা দেখো, ধীরে ধীরে প্রাণীগুলোর মধ্যে একটা কিন্তু পরিবর্তন আসছে শিক্ষার্থীরা। তোমরা কি জানো যে প্রাণীগুলা আমাদের পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে না, তারা এক সময় আমাদের এই প্রাণী জগতে থাকতে পারে না, তারা বিলুপ্ত হয়ে যায়, তাদেরকে এক্সটিংক্ট বলা হয়। তো এদের যে একটা পারস্পরিক সম্পর্ক, টিকে থাকার সেই সম্পর্ক বা সেই নিয়মগুলো আমরা জানতে পারবো শ্রেণীবিন্যাসের মাধ্যমে শিক্ষার্থীরা। তারপর দেখো শিক্ষার্থীরা, অসংখ্য প্রাণীগুলোকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে আমরা প্রাণী জগৎটাকে কি করতে পারবো শিক্ষার্থীরা? একটা গোষ্ঠীতে বিভক্ত করতে পারবো শিক্ষার্থীরা। তারপর দেখো শিক্ষার্থীরা, প্রাণী জগতের মধ্যে প্রাণীর মধ্যে একটা মিল আছে, কিছু কিছু প্রাণীর মধ্যে মিল, আবার কিছু কিছু প্রাণীর মধ্যে অমিল, সেটাও আমরা শ্রেণীবিন্যাসের প্রয়োজনের মাধ্যমেই বের করতে পারবো। তারপর শিক্ষার্থীরা খেয়াল করো, প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা, এটা শুধুমাত্র আমাদের শ্রেণীবিন্যাসের মাধ্যমেই সম্ভব শিক্ষার্থীরা। তোমরা কি জানো এই যে প্রাণী জগতের যে বিপুল সংখ্যক বিচিত্র ধরনের প্রাণী, এক এক ধরনের এক একটা বৈশিষ্ট্য, এক একটা এদের ক্যারেক্টার। তো এই যেমন ধরো কিছু কিছু প্রাণী এককোষী, এরা আনুবক্ষণিক, তখন আমরা এদেরকে একটা পর্বের নাম দেব। এই পর্বটার নাম দেব শিক্ষার্থীরা প্রোটোজোয়া। এই প্রোটোজোয়া পর্বে শুধু এককোষী প্রাণীরাই থাকবে, সেটাও শুধুমাত্র সম্ভব কিন্তু প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তার কারণে শিক্ষার্থীরা। আবার দেখো শিক্ষার্থীরা, কিছু কিছু প্রাণী বহুকোষী, সেই ক্ষেত্রে আমরা কি করব শিক্ষার্থীরা? সেই ক্ষেত্রে এই প্রাণীগুলোকে আমরা নামকরণ দেব 9টি পর্বে। এই 9টি পর্বে বহুকোষী প্রাণীরা অবস্থান করবে শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম শ্রেণীবিন্যাস সম্পর্কে, সেখানে আমাদের চলে আসলো কি কি বিষয়? তোমরা কি ভালোভাবে বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমে কি শিখলা? শ্রেণীবিন্যাসের সংজ্ঞা শিখলা। শ্রেণীবিন্যাসটা আমরা কেন করব সেই বিষয়ে আমরা শিখলাম আজকে। এরপর আমরা শ্রেণীবিন্যাসটা অর্জিত জ্ঞানের আলোকে কিছু কিছু প্রশ্ন এবং উত্তরও পেয়ে গেলাম। তারপর কি শিখলাম? শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হচ্ছে, দ্বিপদ নামকরণের প্রবর্তককে, সেটাও জানতে পারলাম শিক্ষার্থীরা। আরও আমরা শিখলাম শ্রেণীবিন্যাসকে একটা প্রাণীর বা একটা প্রজাতির শ্রেণীবিন্যাস বের করতে কয়েকটি ধাপ প্রয়োজন। এই ধাপগুলি মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সবাইকে আয়ত্ত করতে হবে, জানতে হবে, না হলে কিন্তু তোমরা কোনো একটা প্রজাতিকে শ্রেণীবিন্যাস বের করতে পারবে না। আর কি শিখলাম শিক্ষার্থীরা? এই ধাপগুলির নাম শিখলাম। ধাপগুলির নাম কি কি শিক্ষার্থীরা আলোচনা করলাম ক্লাসে আমরা? ধাপগুলির নাম ছিল জগৎ, কিংডম, তারপর কি ছিল শিক্ষার্থীরা? পর্ব ছিল, ফাইলাম, তারপর কি ছিল? ক্লাস, শ্রেণী, তারপর কি ছিল শিক্ষার্থীরা? বর্গ, অর্ডার, তারপর কি ছিল শিক্ষার্থীরা? গোত্র, ফ্যামিলি, আর একটা ছিল গণ, এটাকে আমরা কি বলবো শিক্ষার্থীরা? জেনাস। সর্বোপরি সর্বশেষ যে ধাপ, সেটাকে আমরা বলবো প্রজাতি বা স্পেসিস। তো এই 7টি ধাপ যদি আমরা ভালোভাবে জানতে পারি, তাহলে আমরা যে কোনো একটা প্রাণীকে বা যে কোনো একটা প্রজাতিকে সুন্দরভাবে বিন্যস্ত করতে পারবো। তাহলে শ্রেণীবিন্যাস করতে গেলে অবশ্যই আমাদের এই 7টি ধাপ মাথায় রাখতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? আচ্ছা, এরপরে ক্যানার্স লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়, তোমরা এটাও শিখলাম, আমি এটাও আলোচনা করলাম, এই বিষয়ে প্রবর্তকটাও আলোচনা করলাম। এরপর আমরা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা কি, পরিশেষে আমরা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাতে আসলাম। তাহলে শিক্ষার্থীরা মোটামুটি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস থেকে আমাদের এই এত সব কিছু জানতে পারলাম। তবে শিক্ষার্থীরা, তোমাদের আমি বাড়ির কাজ দিয়ে দিলাম। বাড়ির কাজ হচ্ছে শ্রেণীবিন্যাস কি, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কেন প্রয়োজন। শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজটা নিয়ে নাও। শিক্ষার্থীরা, বাড়ির কাজ
কি এর হলো তোমাদের বাড়ির কাজ রইল শিক্ষার্থীরা, শ্রেণীবিন্যাস কি এর প্রয়োজনীয়তাগুলি লিখো। শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, যেহেতু করোনা সময়কাল চলছে, নিজেদেরকে সচেতন রাখবে এবং সুস্থ থাকবে। কিছু সময় পর পর হাত সাবান পানি দিয়ে হাত ধুবে। ভালো থাকো। আজকে আমরা এই পর্যন্ত থাকলাম।